আচ্ছা, এই সিনেমার জগতে থাকাকালীন সময় কি আপনার সঙ্গে মালিক আফসারীজির পরিচয় হয়? হ্যাঁ, আফসারিও তখন অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর, আমিও অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর, আচ্ছা, বাট আচ্ছা, আচ্ছা। আমি আফসারি সিনিয়র। তারপরে এই আফসারি আমাকে বললো, মালিক আফসারি বললো যে দূর আপনি এগুলো বাদ দেন, আপনি সিনেমার লোক, সিনেমা নিয়ে করেন। তো সিনেমা নিয়ে করতে এসে দেখলাম যে সিনেমা মানেই শাকিব খান, এবং ওইটাই চলে, অন্য কারোর আলোচনা করলে কেউ দেখে না, তাই সাকিবকে নিয়ে কন্টেন্ট বানায়। আমি একটুখানি জানি সাকিব ভাইয়ের সঙ্গে আমার আপনার খুব ভালো রিলেশনসও ছিল না, আরকি। শুধু হ্যাঁ, সাকিব তো আমাদের জমানার হিরো, সাকিব তো এই হ্যাঁ, জমানার হিরো একদম, না। একদম, একদম। এবং গ্লাস দেওয়া আছে, বাবুর্চি কি করে রান্না করছে, টুপি পরে, গ্লাভস পরে, সব দেখা যায়। মেম্বার হয়ে যাও, সে হবে না হবে না, তাকে জোর করে আমি মেম্বার করেছিলাম। মেম্বার হওয়ার পর সে ফিল করেছে এটা ভালো কাজ করেছি, এজন্য আমার সাথে সম্পর্কটা আরো ভালো হয়েছিল। তারপরে আমি একটা সিনেমা তাকে সাইন করেছিলাম, সিনেমাটা সে ডেটও দিয়েছিল। তারপরে তোমার ডেট দেওয়ার পর প্রডিউসার ফেল করেছে, সেই শিডিউলটা কার কাছে বিক্রি করবে? তখন তো সাকিব অসম্ভব ব্যস্ত। সাকিবের একটা শিডিউলের জন্য মানুষ কিছু মানে অনেক কিছু করতে চায়, তো হঠাৎ করে বললে তো শুটিং করা যায় না। বলো তুমিও রেডি আছো সাকিবকে নেওয়ার জন্য, এখন সাকিবের সাথে কাজ করছো, 7 দিন আগে তোমাকে যদি 4 দিন আগে যদি যে বলি যে সাকিব খান কাজ করবে, তুমি করতে পারবে না? তোমার তো অ্যারেঞ্জমেন্টের ব্যাপার আছে, তোমার একদম। সেট থাকতে পারে, তার সাথে কোয়ার্টিস্ট থাকতে পারে, তারা ফ্রি আছে কিনা দেখতে হবে। ওকে দিয়ে পাঠিয়ে টাকাটা দিয়ে দিয়েছে আমাকে। মানে মানবিকতা, কোথাও গিয়ে মানবিকতার দিক থেকে সে কিন্তু তার দিক থেকে সমস্ত কিছু হ্যাঁ, এরকম সে অন্য কারোর সাথে করেছে কিনা যায় না, আমার সাথে করেছে ভাই। এখন যদি কেউ বলে যে এই পডকাস্ট দেখে যায়, বিয়া তুমি যে বললে আমার টাকা তো মেরে দিয়েছে, আমার টাকা তো দেয়নি, তাহলে হতে পারে তোমারটা দেয়নি, নিয়ম অনুযায়ী না দিয়ে থাকে, তুমি নিশ্চয়ই বিচার দাওনি কারো কাছে। বিচার দিলে তো বিচার আচার হতো, আমরা জানতাম। পারে। না না, এরকম ডিরেক্টর তো বাংলাদেশে তুমি আর দ্বিতীয়টা খুঁজে পাবে না। মামুনের কোনো অল্টারনেট তো বাংলাদেশে নাই। ও যে মিথ্যে কথাগুলো বলেছে, যে মিথ্যের আশ্রয়গুলো সে দিয়েছে এতদিন, এটা কিন্তু অন্য কোনো ডিরেক্টররা নেয়নি, সেটা রায়হান রাফিও নেয়নি, হৃদয়ও নেবে না, বা হিমেল আশরাফও নেয়নি। ওর 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 জন্মটাই মিথ্যার উপর। ওর দেখো, ওর কন্টেন্টগুলো দেখো, যে তোমার আমি সহ না, আমি আফসারি, শিবুল বলো, তারপরে যারা আমরা বাংলাদেশে কন্টেন্ট ক্রিয়েট করি, ওয়াসিম বলো, সবাই, এরা সবাই ওকে গালবন্ধ করেছে। কেন করেছে? ডিউটি হিজ বিহেভিয়ার। এত মিথ্যে কথা সে বলে, এত মিথ্যে কথা বলে, প্যান ইন্ডিয়ান বলে যে ব্লাফটা দিয়েছে, সেটা তো কোনো প্রয়োজন ছিল না। আমরা কি বলেছিলাম আমরা একটা প্যান ইন্ডিয়ান সিনেমা চাই? আমরা তো সেটা কেউই চাইনি। তুই বলতে পারতে বোম্বের হিরোইন নিয়েছি, ইন্ডিয়াতে শুটিং, বোম্বেতে সে শুটিং করেনি, শুধু বানারসি করেছে। আচ্ছা, আচ্ছা। তো বাংলাদেশে শুটিং করছি, হতো, আমরা ওটাই দেখতাম। প্যান ইন্ডিয়ান বলে তো আমরা এমন কোনো মানে ওভার এক্সাইটেড হয়ে যায়নি যে প্যান ইন্ডিয়ান। এটা যারা বোঝে না, কারণ আমি তো দেখেছি প্যান ইন্ডিয়ান সিনেমা মানে পশ্চিমবঙ্গেও অনেক প্যান ইন্ডিয়ান সিনেমা হয়েছে, কি রেজাল্ট হয়েছে তো আমরা জানি। তো বাবু আমার গল্প লিখতো, তো একদিন বাবু এই মামুনকে নিয়ে আসলো, তোমার চেয়েও ছোট একটা ছেলে। তো হঠাৎ করে একদিন মামুন, আমরা আমরা তো আমি ভিতরে ঘরে বসতাম, তো বাইরের ঘরে তোমার ম্যানেজার থাকতো। আচ্ছা, সবাই একটা প্রাইভেসি আছে, বলতো ইন্টারকমে বলতো স্যার ও মামুন সাহেব এসছে। আমি ভাবছি নিশ্চয়ই গল্প টল্প নিয়ে আসছে। চলে যাওয়ার পরে আমি আমার ম্যানেজারের ইন্টারকমে বললাম এই ব্যাটা আসলে ঢুকতে দিবি না। দৌড়ে ম্যানেজার রুমে আসছে, বলছে কি হয়েছে? আমি ও তো ঘোরা রিং ঘাস খাইতেছে। ওরে আব্দুল্লাহ জহুর বাবু আমার পরিচয় করাই দিছে, ওখানে বাবুর ভাত খাইতে আসছে, বাবুরে বাদ দিয়ে তারাই বেরিতাম, আমি কি পাগল নাকি? এবার বাবুরের পরে ফোন করে বলছি আমি, বাবু হাসে, এবার কি বলবে দাদা, এই হলো বাবু। 2023 সালে যখন প্রথম দি মেগাস্টার শাকিব খান অর্থাৎ শাকিব ভাইয়াকে নিয়ে কন্টেন্ট বানানো শুরু করি, তখন বাংলাদেশে প্রচুর মানুষের ভালোবাসা পেয়েছি, প্রচুর মানুষের সঙ্গে কথা হয়, পরিচয় হয়, এবং যারা শাকিব ভাইয়াকে নিয়ে রেগুলার ভিডিও বানায় তাদের কন্টেন্ট দেখা শুরু করি, তাদের মানে প্রতিনিয়ত কোথাও একটা দর্শক হয়ে গেছিলাম। এবং আজকের এই ভিডিওতে আমার সঙ্গে এমন একজন ব্যক্তি রয়েছে যার সঙ্গে আমরা কথা বলবো, তারও কোথাও গিয়ে চ্যানেলের অডিয়েন্স আমি হয়ে উঠেছিলাম একটা সময় পর্যন্ত। তারপরে তো চাকরি বাকরি করা শুরু করে দিই, কিন্তু ওই যে টাইমটা আমার মনে আছে, তার সঙ্গে একবার দুবার হোয়াটসঅ্যাপে কথাও হয়েছিল, তার কন্টেন্ট যেহেতু দেখি। এবং মানে সত্যি কথা বলছি, এরকম ভালোবাসা আমি এর আগে কন্টেন্ট বানিয়ে কখনো পাইনি। ঠিক আছে, তো আজকে আমার সঙ্গে যিনি রয়েছেন তিনি তো কন্টেন্ট ক্রিয়েটার, তার আগেও যে পরিচয়টা মানে তার চ্যানেলে দেওয়া রয়েছে, তিনি একজন ফিল্ম ডিরেক্টর, সিনেমার পরিচালক, তার সঙ্গে সঙ্গে ফিল্ম প্রডিউসার, সিনেমার প্রযোজক, এবং তার সঙ্গে সঙ্গে তিনি একজন কন্টেন্ট ক্রিয়েটার। আমাদের সঙ্গে উপস্থিত রয়েছে শ্রী স্বপন চৌধুরী স্যার। স্যার, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। কেমন আছেন? ভালো। আমাদের চ্যানেলে প্রথমবারের মতো মানে আমরা পডকাস্ট করছি, এবং প্রথম পডকাস্টেই আমরা স্যারকে পেয়েছি। অনেক অনেক প্রণাম। নমস্কার। যাই হোক, আমরা এই পডকাস্টটায় আজকে আপনার সম্বন্ধে তো আমি খুব একটা বেশি কিছু জানি না, আপনার কন্টেন্ট দেখেছি, শাকিব ভাইকে নিয়েও কথা বলেন, মানে বাংলা চলচ্চিত্রে বাংলাদেশের যে সমস্ত অভিনেতা অভিনেত্রী রয়েছে তাদের নিয়েও কথা বলেন। তো বেশিরভাগটাই আমি চেষ্টা করব আপনার লাইফস্টাইলটা, মানে আপনার সিনেমার পরিচালক হয়ে ওঠার গল্পটা, প্রযোজক কিভাবে হলেন, তারপরে কন্টেন্ট ক্রিয়েটার, এই সমস্ত বিষয়। তো আমি প্রথম প্রশ্নটা শুরু করি। আপনি আমাকে বলুন যে, যেটা আপনার থেকে জানতে চাই ফার্স্ট, আপনার
মানে সিনেমার প্রডিউসারের আগেও সিনেমার পরিচালক আপনি ছিলেন, তো সেটার জার্নিটা কেমন ছিল যদি একটু মানে প্রথম থেকে বলেন, এবং আপনি এখন থাকেন সুইডেনে, তো মানে প্রথম থেকে আমি জার্নিটা শুনতে চাই। অ্যাকচুয়ালি আমি সিনেমা ঢুকেছি অনেক আগে। অনেক আগে মানে আ বলতে পারো স্বাধীনতার পরপরই। আমার খুব নেশা ছিল আ নাটক-টাটক করতাম। আমি ময়মনসিংহের ছেলে, বাংলাদেশের একটা ডিস্ট্রিক্ট। তোমাদের যেরকম মেদিনীপুর আছে, ওখানে নাটক-টাটক হতো এবং ছোটবেলায় আমাকে বিয়ে সাজানো হতো। আমার এটাও মনে আছে। ফিমেল ফিমেল অ্যাক্ট্রি অ্যাক অ্যা আচ্ছা, ফিমেল আচ্ছা। অ্যাক্ট্রেস মানে নাটকের জন্য নাটকের জন্য। পারফর্ম করার জন্য। মানে যখন কোনো হিরোইন মিস করতো তখন আমাকে মেয়ে সাজিয়ে আমাকে করা হতো। ওরকম নাটক পাগল ছিলাম। আমি একসময় সিনেমায় অভিনয় করব সেইভাবে তৈরি হচ্ছিলাম। তো সিনেমায় অভিনয় করা তো খুব কঠিন ব্যাপার। চ্যানেল দরকার, যাওয়া দরকার। তো যাক একসময় আমি সিনেমায় ঢুকলাম। সিনেমায় আমাকে একজন বলল যে, "অভিনয় করতে হলে এভাবে তুমি কোনদিন চান্স পাবা না। আগে ওটার ভিতরে ঢোকো।" কিভাবে ঢুকবো? ওই একটা অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর হিসেবে কাজ করো। লোকজনের সাথে পরিচিত হবা। তারপরে আমি ঢুকলাম একজন খুব বড় মাপের পরিচালকের সাথে। তার নাম এস এম শফি। উনার ওয়াইফ হলো বাংলাদেশের তৎকালীন খুব নামকরা একজন নায়িকা ছিলেন। তার নাম অলিভিয়া। আ উনার সাথে আমি কাজে ঢুকলাম। উনার ছবিতে কাজ করি। এ 5th অ্যাসিস্ট্যান্ট বলা যায়। মানে জাস্ট এই যাই আরকি। হুম, হুম। পরে আস্তে, আস্তে 2nd অ্যাসিস্ট্যান্ট, 3rd অ্যাসিস্ট্যান্ট। তো আমার মনে তো ছিল নায়ক হব। আর থাকতামও তখন নায়কের মতো। চুল-টুল ওরকম করে, কাপড়-চোপড় ওরকম করে এফডিসিতে যেতাম। কেউ তো আর আমাকে নিবে না। তো আমি একটা সিনেমা করছিলাম ওই আসিফ শফিরই একজন অ্যাসিস্ট্যান্ট ছিলেন, উনি পরিচালক হলেন। উনার নাম সাইদুর রহমান সাইদ। উনি পরবর্তী সময়ে বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক পরিচালক সমিতির প্রেসিডেন্ট হয়েছিলেন। নামকরা ডিরেক্টর উনি। উনার একটা সিনেমা আমরা শুরু করলাম। আমি চিফ অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর। ছবির নায়ক হলো রাজ্জাক ভাই, শাবানা ম্যাডাম। আর 2nd একটা লিড আছে। এটা হলো তোমরা দেখোনি উত্তর ফাল্গুনী নিহারুল গুপ্তের একটা গল্প আছে। সেটা নিয়ে পশ্চিমবাংলায় ছবি হয়েছে, পাকিস্তানে ছবি হয়েছে, বোম্বেও একটা ছবি হয়েছে। আচ্ছা। গল্পটা জেনারেশন। বাবা-মা, তারপর তার সন্তান এবং তার একটা ফ্যামিলি ড্রামা আরকি। স্যালাইডা। তো সেই সিনেমাতে উনি কাজ করলেন রাজ্জাক ভাই, শাবানা ম্যাডাম ফার্স্ট জেনারেশন, সোহেল রানা মানে পারভেজ ভাই, সোহেল রানা নামে একজন হিরো আছে, তুমি চিনো কিনা জানি না। বাংলাদেশে খুব পরিচিত এবং খুব নামকরা। আ উনি 2nd লিড, উনার সাথে হলো অলিভিয়া নামে আমাদের এই যে আমার যে ওস্তাদ তার ওয়াইফ। ছবি শুটিং আমরা মহরতের দিন সবাই গেলাম। রাজ্জাক ভাই যেকোনো কারণে আসলেন না। আর যিনি ডিরেক্টর ছিলেন সাইদুর রহমান সাইদ, উনি আবার ছাত্র নেতা ছিলেন। উনি ইকবাল হলের পলিটিক্স করতেন। উনার বেশ বড় একটা পরিচিতি আছে আরকি। অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টরের চেয়ে বড় পরিচয় তার ওটা, স্টুডেন্ট লাইফের আরকি। তো উনি যখন রাজ্জাক ভাই আসলেন না, উনি খুব ব্যথিত হলেন এবং উনি ওখানে মহরতের চিফ গেস্ট ছিলেন তৎকালীন ঢাকা ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর যিনি ছিলেন উনি। উনিও এসে গেছেন। কিন্তু মহরতটা হলো না। না হওয়াতে উনার খুব সেন্টিমেন্টাল লাগলো। উনি ওইদিন মহরতটা বন্ধ করে উনি সিনেমাটা বন্ধ করে দিলেন। বন্ধ করে দিয়ে সে একসময় রাজ্জাক ভাইকে বাদ দিয়ে দিলেন। যে রাজ্জাককে নিয়ে আমি কাজই করব না। সে সেদিন যেহেতু আসলো না, হুম, হুম। আমি ছবি বানাবো কিন্তু রাজ্জাককে নেব না। রাজ্জাক ভাইকে নিব। রাজ্জাক ভাই তো তখন একদম মানে বিরাট ব্যাপার বাংলাদেশে। বিরাট ব্যাপার মানে বিরাট ব্যাপার। মানে এখন মনে হয় শাহরুখ খান, অমিতাভ বচ্চনের যেরকম পজিশন ওইরকম পজিশন তার। রাজ্জাক ভাইকে বাদ দেওয়া মানে এটা কিন্তু একটা চারটিখানি কথা নয়। হুম, হুম। উনি সামলাতে পারবেন কিনা সেটা। উনি বলছে আমি সামলাবো। উনি যেহেতু ছাত্রনেতা ছিলেন, উনি বলছে আমি দেখি কি আমার বিরুদ্ধে কে কি করতে পারে। এনিওয়ে সেই চ্যালেঞ্জে সাকসেসফুল হয়ে রাজ্জাক ভাইকে বাদ দিয়ে দিল। আর ওই ফার্স্ট জেনারেশন এ চলে গেল সোহেল রানা, অলিভিয়া। আর 2nd জেনারেশন এ তো হিরোইন দরকার। তো আমরা সবাই আছি। হঠাৎ করে উনি আমাকে বলল, "এই তপন তুমি না নায়ক হইতে আইছো?" আমি, "জি ভাই।" "নায়ক হইবা?" উনি, "কি বলেন এটা?" "তুমি 2nd লিড করবা।" তা আমি তো মনে, মনে খুশি। হুম। আচ্ছা। 2nd লিড হবা, যেই কথা সেই কাজ। ছবি শুটিং শুরু হলো। আমি অ্যাসিস্টও করছি। কিন্তু আমার যখন কাজ থাকবে তখন আমি কাজ করব। তো ছবি শুরু হলো, ছবির শুটিং শুরু হলো। ছবি চলছে। তো আমরা তখন অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর বুঝতে পারলে? তখন তো মনে করো আ আম এমন পয়সা কড়িও নেই। তো আমরা তখন চুল কাটাতাম খুব আ ছোট, ছোট করে। যাতে খুব তাড়াতাড়ি যেন বড় যেতে না হয়, বড় না হয়। বড় না, তাহলে আমার তো টাকা লাগবে। আবার টাকা লাগবে। তখন চুল কাটাতে ৳2 লাগতো। আমরা তখন কনভেন্সই পেতাম ৳1 করে। তো ২ দিনের কনভেন্স চলে যাবে। ছোট, ছোট চুল-টুল করে একদিনের পিছনে ঘুরছি। ছবির মাঝখানে তো এখনকার মতো তো আর এক লোডের সিনেমা হতো না। তখনই মানে ৫ দিন, পরে ২ মাস পরে ৩ দিন, পরে সেট ফালানোর জন্য সময় আউটডোরে যাওয়া কয়েকদিন আগে। তো আমাকে হঠাৎ করে এফডিসিতে বলল, "এই শোভন আমরা কিন্তু পরশুদিন আউটডোর যাচ্ছি, কক্সবাজার যাচ্ছি।" সি বিচ আরকি এটা। কক্সবাজার নামে একটা জায়গা আছে। হ্যাঁ। ওখানে গান করব তোমার আর হিরোইনের। আমার হিরোইন নিল আনোয়ারা নামে একজন আর্টিস্ট আছে তার ছোট বোন। তার নাম হলো নার্গিস। সেও হিরোইন 2nd লিড করে আরকি। ওর সাথে আমি। আমাদের সিকোয়েন্স সব হয়ে গেছে। গান করবে। তো আমি বললাম, "ভাই গান করবে আমার চুল কেটে ফেলছি তো।" "দ্যাট ইস নট মাই প্রবলেম।
উইক জোগাড় করো, তো উইক কিন্তু তখন একটা বিরাট ব্যাপার ছিল। তখন এমন ব্যাপার ছিল যে উইক তুমি চাইলেই পাইবা না। কোথাও পাওয়া যায় না। কেউ বিক্রিও করে না। উইক কিনতে হলে কলকাতায় এসে দিয়ে যেতে হবে। কারণ এর আগে আমার একটা এক্সপেরিয়েন্স আছে। মাসুদ রানা নামে একটা সিনেমা হচ্ছিল তখন। এই সোহেল রানার জন্য উইক আমরা কলকাতা থেকে দিয়ে গেছি। আমি উইক পাবো কোথায়? সে বলছে, "আমি সব জানি না।" উনি মেন্টালি হয়তো ডিস্টার্ব ছিল। ওই ছবিটাতে রাজ্জাক ভাই নাই, এদেরকে দিয়ে বানাচ্ছি। আমার এখন উইক কি সে জোগাড় করে দিবে? সে আমাকে উইক-টুইক কিছু নিজেও দিতে পারল না, আমিও জোগাড় করতে পারলাম। ওইভাবেই কাজ করলাম। ছবি রিলিজ হলো, ছবি ভালো যায়নি। ভালো যায়নি মানে ডিজাস্টারই বলা চলে। এরপরে কি করা যায়? তো আর তো সিনেমাতে আবার কেউ নিবে না। এরপরে টুকটাক ২-১ টা সিনেমাতে অভিনয় করেছি আমি। কিন্তু আমার তখন ওই স্বপ্নটা ভেঙে গেল। আমি তখন ভাবলাম যে না, আমি তো যা দেখলাম সিনেমায় এসে যে সিনেমায় একমাত্র ডিরেক্টর ইস দ্য মেইন পারসন। ক্যাপ্টেন অফ শিপ বলে, সেই মেইন লোক। আমি ডিরেকশনে আছি, ডিরেকশনই শিখবো। আমি ডিরেকশন শেখা শুরু করলাম মনোযোগ দিয়ে। আগে যে মাথায় ছিল সিনেমার হিরো হওয়া, ভুলে গেলাম। তারপর হিরো একদম পুরোপুরি ছেড়ে দিলাম। এরপরে আমাকে অনেক ছোটখাটো ক্যারেক্টার করতে বলেছে। আমি করিনি কোনদিন। আর ৪-৫ টা করেছিলাম, এরপরে করিনি। আমি ডিরেকশন দেব। ডিরেকশনের দিকে মনোনিবেশ করলাম। এই ডিরেকশনে চলে গেলাম। অনেকগুলো সিনেমা আমি করেছি অ্যাজ এডি, অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর, চিফ অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর অনেকগুলো সিনেমা করেছি। এই আমার সিনেমায় আসা। এটা তো ছিল পরিচালকের গল্প। মানে একজন সাধারণ মানুষ থেকে পরিচালক হওয়ার যে স্বপ্নটা সেটা। তারপরে আসে হচ্ছে মানে সিনেমার প্রযোজক। আপনি ফিল্ম প্রোডিউসও করিয়েছেন। তো সেটা আবার মানে কেমন করে মানে জন্মের এটা হলো তোমার গিয়ে আমি যখন আ ম্যাচিউরড হলাম সিনেমা বানানোর জন্য, তখন তো একজন প্রযোজক দরকার। আমার তো প্রযোজনা করার মতো ফাইন্যান্স ছিল না। আচ্ছা। একটু আগে গল্প করলাম, চুল কাটতে হতো আমাদের হিসাব। তা আমি সিনেমার টাকা কোথায় পাবো? তখন ওই সময় ২০-২৫ লাখ টাকা লাগে একটা সিনেমা বানাতে। সেটা তো আমার কাছে নেই। হুম, হুম। আমার ফিন্যান্সিয়াল অবস্থা এমন না, আমার ফ্যামিলির অবস্থা এমন না, আমাকে কেউ ফাইন্যান্স ও করল না। তখন আমি একটা সুযোগ পেলাম, আমি সুইডেন চলে গেলাম। আচ্ছা। আমার প্ল্যানটা হলো সুইডেনে যাবো, কাজ করব, পয়সা কামাবো। ওখান থেকে টাকা এনে আমার টাকা দিয়ে আমি সিনেমা বানাবো। আমি কাউকে তেলাবো না, সোজা কথা। আমার টাকা দিয়ে আমি সিনেমা বানাবো। আচ্ছা। সেই মোতাবেক সুইডেনে চলে গেলাম। এটা যেভাবে গেলাম সেটা অন্য একটা গল্প। গেলাম, ওখানে এস্টাবলিশড হলাম, ওখানে পয়সা কামালাম। ৪ বছর পরে এসে বাংলাদেশে সিনেমা ৬ বছর পরে এসে বাংলাদেশে সিনেমা বানালাম। ১ম ছবি। সেই সিনেমাটা ভালো যায়নি। ডিজাস্টার হয়ে গিয়েছিল। তারপর আবার ব্যাক করলাম। ব্যাক করে তো ন্যাচারালি আর তো এতগুলো টাকা চলে গেছে। তারপর আমার ফ্যামিলির অনেক লোকজন ছিল যাদেরকে আমি একসময় সুইডেনে নিয়ে গেছি। তারা আমাকে ফিন্যান্সিয়ালি হেল্প করেছে। তারা বলেছে যে, "ঠিক আছে তুমি যাও। আবার গিয়ে ঢাকায় চেষ্টা করো।" আমি এই যে তোমাকে কিছু আমাকে তখন $29,000 দিয়েছিল আমার ফ্যামিলির সবাই মিলে। ওরা বলল, তুমি এই টাকা নিয়ে সিনেমায় গিয়ে ইনভেস্ট করো। যেখানে তোমার আংটিটা হারিয়েছে সেখানেই খোঁজো। যে পুকুরে আংটি হারিয়েছো, যেখানে টাকা নষ্ট করেছো ওখানেই খুঁজো। ওখানেই পাবে। সুইডেনে তুমি এগুলো আর পাবে না। তো আমি তোমাকে একটা প্রশ্ন করেছিলাম যে, আমি নিচ্ছি যদি এটাও ফ্লপ হয়। এটা ফ্লপ হয়ে গেলে কিছু করার নাই। এটা গুরুদক্ষিণা মনে করো। তোমার জন্য আমরা আজকে সুইডেনে এসেছি। আমি সবাইকে নিয়ে গেছিলাম সুইডেনে। তো আমরা এটা গুরুদক্ষিণা মনে করব। তুমি চেষ্টা করো। ওই টাকা নিয়ে আমি 2nd সিনেমা বানিয়েছি। 2nd সিনেমা ওয়াজ সুপার ডুপার হিট, বাম্পার হিট। এরপরে আর আমার পেছনে ফিরে তাকাতে হয়নি। আচ্ছা, আপনি যে বললেন যে ১ম ছবি ফ্লপ। এবার একটা সিনেমা ফ্লপ মানে তো সেটার অনেকগুলো দিক হয়। মানে ফ্লপ না, ডিজাস্টার। আরো খারাপ। ফ্লপের চেয়েও খারাপ। মানে সেটা থেকে কি কোনো আর্নিং ই হয়নি? শোনো, আমরা যখন সিনেমা বানাতাম তখন আমরা এফডিসি থেকে সব ফ্যাসিলিটিস দিতাম। ওই যে 35 এ সিনেমা বানাতাম যে ফিল্মটা এফডিসি আমাদেরকে বাকি দিত। ক্যামেরা বাকি দিত, ফ্লোর বাকি দিত। হুম। সবকিছু বাকি দিত। তাদের সাথে কন্ডিশন হলো তুমি যেদিন সিনেমাটা রিলিজ করার জন্য যে প্রিন্ট গুলো করা হয়, তুমি জানো তো এখন তো অন্যভাবে সিনেমা দেখা হয়। এখন তো ডিজিটাল ফর্মে দেখানো হয়। তখন তো 35 অ্যানালগ ফর্ম ছিল। হুম। তারা প্রিন্ট বানিয়ে একটা বিল করত যে তোমার বিল হয়েছে অ্যাজ ইফ মনে করো ৳২০,০০,০০০। তুমি টাকাটা দিয়ে তুমি রিলগুলো নিয়ে আসলে। নিয়ে এসে তুমি ছবি চালালা। হুম। তা আমরা তো এফডিসি ফ্যাসিলিটিস নিয়েছি। আর আমার পকেট থেকে যে টাকা ছিল মনে করো 25 লাখ টাকা আমি ছবির শুটিং এর পিছনে খরচ করেছি। শুটিং, ডাবিং, এডিটিং, ব্যাকগ্রাউন্ড আর সবকিছু করে ছবি রেডি করেছি। এখন এফডিসি তে তো ছবি রিলিজের আগের দিন টাকা দিতে হবে। তো ওইখানে এত টাকা তো পকেট থেকে কিছু দিলাম আর সিনেমা হল থেকে আমরা অ্যাডভান্স পেয়েছি। মনে করো আমি যেহেতু নিউ ডিরেক্টর ছিলাম, আমাকে কেউ ফিক্সড এ কেউ নেয়নি ছবি। বলছে, "ঠিক আছে চালাবো। 50% তোমার, 50% আমার।" মনে করো আমাকে ৳৫০,০০০ অ্যাডভান্স দিয়েছে, সে ২০,০০০ দিয়েছে, সে ৪০,০০০ দিয়েছে। এগুলো মিলিয়ে আমি এফডিসির টাকাটা তুলেছি। তুলে এফডিসিতে টাকাগুলো দিয়েছি। তারপরে আমার ওই যে ৳৩৫,০০,০০০ থেকে যে টাকাটা দিয়ে আমি শুরু করেছিলাম ওখান থেকে পোস্টার করেছি, ফটো সেট করেছি, পেপার পাবলিসিটি করেছি। তখন তো পেপার পাবলিসিটি এবার হ্যাঁ। তখন তো এখন ইউটিউবের মতো ছিল না যে ইউটিউবে বললেই হয়ে গেল। করে টরে আমি একদম রিলিজের রাত্রে শূন্য। সবকিছু দিয়ে আমি কেউ আমার কাছে কোনো পয়সা পায় না, আমিও কারো কাছে কোনো পয়সা পাই না। এখন ছবি চললে আমি টাকা পাবো। হ্যাঁ। এখন যে ছবি যখন চলবে, ছবি এত ডিজাস্টার হয়েছে যে যারা তোমার গিয়ে
যে টাকা দিয়ে নিয়ে গেছিল মানে 40,000, সে 40,000 তো সেই তুলতে পারিনি, তার সেলই হয়নি 40,000 টাকা। তো সে আমাকে আর কি টাকা দিবে? উল্টো সে আমাকে প্রেশার দেওয়া শুরু করলো, ভাই আমি তো নিয়ে গেছিলাম ছবি, তো আমি 1 সপ্তাহ চালিয়ে দেবো লস, তা আমাকে তো সে কিছু করতেও পারবে না, কারণ আমি তো তোমাকে ছবি দিয়ে দিয়েছি। উঠেনি, তুমি তো আমাকে দিয়েছো যে টাকাটা, হ্যাঁ কিছু টাকা সে তখনও পায়, মনে করে 40,000 দিয়েছে আমাকে, টোটাল সপ্তাহে বিক্রি করেছে 60,000, তো 30,000 তার, 30,000 আমার, তো আমাকে যে 10,000 টাকা পাওনা থাকে না, ওরাও তখন চিন্তা করছে বেচারা ছবিটা খারাপ হয়েছে, ওরা ওটা দাবি করেনি, বলছে ফিউচারে সিনেমা বানালে আমাদের দেখে। তো ওই দিন তার মানে রিলিজের পর আমি কোনো পয়সা নিয়ে যেতে পারিনি। এমন কোনো স্টেশন ছিল না যে 40,000 নিয়েছে, আমার শেয়ার এসছে 50,000, যাতে আমি 10,000 টাকা পাবো, এরকমও তো হয়নি, মানে একটি টাকাও পাইনি, একটি টাকাও ঘরে নিয়ে যেতে পারিনি ছবি রিলিজের পর। টোটাল কটা এমনি ছবি আপনি মানে প্রডিউস করেছেন? আমি নিজে আমি প্রডিউসার ডিরেক্টর ১১টা না ১২টা ঠিক মনে নেই। আর আমি শুধু প্রডিউস করেছি। আমি ডিরেকশন দেইনি, এরকম আছে ৬টা। আর শুধু ডিরেকশনের আছে, মানে অন্যের ছবি ডিরেকশন দিয়েছি আমি। এরকম আছে আরো কয়েকটা। এগুলো মিলিয়ে ২৬ টা ছবি হয়েছে আমার। ২৬ টা, টোটাল ২৬ টা। ২৬ টা। আচ্ছা, এই সিনেমার জগতে থাকাকালীন সময় কি আপনার সঙ্গে মালেক আফসারীজির পরিচয় হয়? হ্যাঁ, আফসারিও তখন অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর, আমিও অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর। আচ্ছা, বাট আচ্ছা। আমি আফসারির সিনিয়র। আমাদের সিনেমা লাইনটা কি হয়েছে জানো? আর্মিতে তো আর্মির সম্পর্কে তোমার ধারণা আছে? যে জুনিয়র আর্মি থেকে তার ১ দিনের সিনিয়র আর্মিকে খুব রেসপেক্ট করে। এটা নিয়ম আর্মিতে। খুব মানে ওদের এটা রুলস। রুলস। আমাদের সিনেমা লাইনটা এরকম। যারা একটু সিনিয়র তাদেরকে জুনিয়ররা রেসপেক্ট করে। যেটা ইউনিভার্সিটিতেও করে, তুমি জানো। জুনিয়র স্টুডেন্টরা সিনিয়র স্টুডেন্টদের রেসপেক্ট করে। আফসারি আমার পরে এসছে। বাট হি ওয়াজ মাই ফ্রেন্ড। আমার একটু পরে এসছে। যার জন্য আমি ওকে তুমি করে বলি, ও আমাকে আপনি করে বলে। তো ওর সাথে আমি ভীষণ ক্লোজ ছিলাম। বিকজ ও ও মানে শুটিং এর সময় আমরা একসাথে, ওর শুটিং হচ্ছে, ও অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর, আমার কোনো কাজ নেই। ও ফোন করে, তখন তো ফোন ছিল না, বলে দিত আ কালকে চলে আসেন। কালকে তো দুপুরবেলা আমাদের শুটিং আছে, আমরা একসাথে ভাত খাবো। ওর শুটিং এ যেয়ে আমি ভাত খেতাম। আবার সেম আমার শুটিং হলে ও এসে আমার এখানে ভাত খেত। শুটিং এর বাইরে আড্ডা মারতাম। শুটিং এর বাইরেও আমার বাসায় থাকতো এসে। আমি একা ছিলাম ব্যাচেলর। ও থাকতো ফ্যামিলি নিয়ে, ফ্যামিলি নিয়ে মা-বাবার সাথে, মা-বাবা ভাই-বোনের সাথে। ওখানে না থেকে আমার সাথে থাকতো। ছিলাম, খুব ক্লোজ ছিলাম। তো আপনি যেহেতু পুরোপুরি বাংলা চলচ্চিত্রের সঙ্গে জড়িত ছিলেন একটা সময় পর্যন্ত, এখন যারা ধরুন মানে পরিচালক হতে চায় বা অনেকে ধরুন স্ক্রিপ্ট খুব ভালো লেখে, বা আ ব্যা প্রোডিউসারও বলতে পারেন যে এটা একটা সিনেমা আমি মানে এই নায়ককে নিয়ে করতে চাই বা এই মানে জুটিটাকে নিয়ে করতে চাই। তাদেরকে কি অ্যাডভাইস দিতে চান? মানে যারা ধরুন মানে ইন্ডাস্ট্রিতে নতুন, তারা ইন্ডাস্ট্রিতে কাজ করতে চায়। আপনি তো যেহেতু এতদিন মানে জড়িত ছিলেন ইন্ডাস্ট্রির সঙ্গে। না, ঠিক এই আছে? জেনারেশন তো আমাদেরকে চেনে না। আমরা তাদেরকে চিনি। হুম, এই জেনারেশনের যারা, হুম। তারা তো আমাদেরকে চেনে না। কারণ এরা তো এফডিসি ঘরানার ছবিই বানায় না। এরা ছবি বানায় বাইরে। কারণ এফডিসিতে প্রবলেম হয়েছে কি? এফডিসিতে ইকুইপমেন্টস গুলোর ভাড়া প্রচন্ড। আচ্ছা। মনে করো একটা এরই ক্যামেরার ভাড়া যদি এফডিসিতে ৳১০,০০০ হয়, সেটা বাইরে কিছু ফার্ম খুলে ফেলেছে। ওরা সেটা ৳৫,০০০ য় দেয়। তো তুমি কি ৳১০,০০০ টা নেবে? তো তুমি যেহেতু এফডিসির কোনো আগে আমরা এফডিসিতে কেন করতাম? আমরা এফডিসিকে একটা পয়সাও দিতাম না। আমরা রিলিজের সময় টাকা দিয়ে ছবি বের করতাম। হ্যাঁ। এখন তো সেই সিস্টেম নাই। কারণ এফডিসি থেকে আমি যদি আমি পরে দেবো ঠিক আছে। কিন্তু ৳৫,০০০ তো ৳১০,০০০ আমাকে দিতে হবে। হুম। তো আমি এফডিসি থেকে কেন কোনো ইকুইপমেন্টস নেবো? এডিটিং প্যানেল আছে এফডিসিতে। আমরা ব্যবহার করি না, মানে কেউই ব্যবহার করে না যারা এখন সিনেমা বানায়। ক্যামেরা আছে, তোমার সব ইকুইপমেন্টস আছে এফডিসিতে, কিন্তু কেউ যায় না এফডিসিতে বিকজ ওদের সবকিছু প্রাইস হাই। সবাই সিনেমার বিভিন্ন হাউস আছে, ওখান থেকে ইকুইপমেন্টস গুলো নিয়ে সিনেমা বানায়। আর এফডিসি ফ্লোরে শুটিং করে না, ফ্লোর ভাড়াও বেশি। তারা বাইরে ফ্লোর বানিয়ে নেয়। এরা তো যারা কাজ করে ইদানিং সিনেমা বানায়, এরা এফডিসি ঢুকেই তো না। এদেরকে আমরা চিনব কোত্থেকে? এরা সিনেমা রিলিজ হওয়ার পরে নাম শুনি। এর নাম রায়হান রাফি, এর নাম মেহেদী হাসান হৃদয়, এ নাটক বানাতো, এ অমুক নাটক বানাতো, এখন সিনেমা বানাচ্ছে। সিনেমার লোক যখন সিনেমা বানায়, জুনিয়র যারা, তারা হয়তো আমাদেরকে চেনে, তারা হয়তো কথাবার্তা বলে। এরকম লোক তো কম। এফডিসিতে তো এখন মানে যতদূর শুনেছি মানে কিছু হয়ই না। মানে একটা ফাঁকা কিছু হয় না, ওই যে তোমার সবকিছুর ভাড়া বেশি, ভাড়া এগুলো বেশি। রিলিজের। তা কোথাও কি ওই জায়গাটা মিস করেন? একটা সময় তো ওই জায়গাটা আমি কিন্তু আমরা যে জেনারেশনটা ছিলাম, আমরা কিন্তু আড্ডাটা এফডিসিতেই মারি। শুটিং নাই। কিন্তু আমাদের একটা ২ টা অ্যাসোসিয়েশন আছে বড়, বড়। একটা বাংলাদেশ ফিল্ম প্রোডিউসার্স অ্যাসোসিয়েশন, যেটার আমি মেম্বার। বাংলাদেশ ফিল্ম ডিরেক্টরস অ্যাসোসিয়েশন। ওদেরও একটা অফিস আছে, একটা স্টাডি রুম আছে। এদের একটা রিটায়ারিং রুম আছে। আমি তো ঢাকায় গেলেও সারাদিন ওখানেই থাকি। কারণ আমাদের পুরনো বন্ধু-বান্ধব আছে। এই জেনারেশন যারা কাজ করে তাদের কথা তাদের বলছি। যারা আমরা পুরোনো আগে হ্যাঁ, কাজ হ্যাঁ, বুঝতে করতাম, পেরেছি। তারা সবাই আসে। ওই সকালবেলায় আসে, সারাদিন থাকে। ওখানে আমরা খাওয়া-দাওয়া করি। বিকালবেলা বাড়ি একটা আলাদা আমেজ থাকে। মানে সেই ওইখানে আমাদের মানে ওখানে গেলেই ভালো লাগে সোজা কথা। ঢাকায় যাই তো এফডিসি যাওয়ার জন্য। ওখানে সব পুরনো বন্ধু-বান্ধব আসছে। যারা তো সবাই তো আর কিছু হয়তো চলে গেছে ওপারে।
অনেকে তো জীবিত আছেন, তাদের সাথে আড্ডা ফাড্ডা দিই, এটাই আমাদের মজা। কিন্তু এইখানে এই জেনারেশনের কেউ নেই। আচ্ছা, যেটা বলে শুরু করেছিলাম ১ম যে ২০২৩ সালে আরকি যখন মানে আমি পার্সোনালি সাকিব ভাইয়াকে নিয়ে কনটেন্ট বানানো শুরু করি, তখন আমি আপনাকে দেখেছিলাম এরকম চ্যানেলে। আপনার আপনার সাথে আবার কথাও তো হয়েছে। হ্যাঁ, কথাও হয়েছিল। আপনার তখন চ্যানেলে আমি দেখেছিলাম ইউরো ভ্লগ। তো কনটেন্ট ক্রিয়েশন এ আসার এটা মানে কেমন করে? যে কবে মনে হলো এখন মানে না, এইটা হলো গিয়ে আমি যখন করোনার সময় সবাই ঘরে বসে আমরা তো সুইডেনে সেফ। যদিও সুইডেন কিন্তু একমাত্র দেশ ওয়ার্ল্ড এ তুমি জানো কিনা জানি না, যেখানে কোনো লকডাউন ছিল না। আচ্ছা, আমাদের এখানে কোনো লকডাউন ছিল না। আমাদের এখানে কোনো রেস্ট্রিকশনস ছিল না। শুধু গভর্নমেন্ট বলেছে বা হেলথ ডিপার্টমেন্ট বলেছে তোমরা সাবধানে থাকবে। যদি মনে করো মাস্ক পড়তে পারো, না পড়লে না পড়লা। তবে পাশাপাশি কারো সাথে বসবে না। শুধু ট্রেনের এই যে সিটের মধ্যেখানে মাঝখানটা ক্রস করে দিয়েছে ২ জন করে বসবে। বুঝতে এছাড়া কোনো রেস্ট্রিকশন ছিল না। তো আমরা কোথাও যেতামও না। লোকজন খুব কাজ ছাড়া বেরোতো। আমি যেহেতু চাকরি-বাকরি করতাম না তখন, আমি ঘরে বসে, বসে সিনেমা দেখতাম। সারাদিনই সিনেমা দেখতাম। তখন আমার এক ছোট ভাই এসে বলল যে, "এভাবে না করে তুমি বে একটা বই-টই লেখো।" আমি বললাম, "তো এইসব লেখালেখির মধ্যে মানে আমি নিজে তো লিখতে পারি না। মানে বই লিখবো, প্রবন্ধ লিখবো সেই এক্সপেরিয়েন্স আমার নাই। আমি এমনকি সিনেমার কোনো গানও কোনোদিন লিখিনি, কোনো স্ক্রিপ্টও কোনোদিন লিখিনি।" একেকজন একেকটা ব্যাপারে পারদর্শী থাকে। আমি স্ক্রিপ্ট দিলে স্ক্রিপ্ট বুঝি কিন্তু লিখতে তো পারি না স্ক্রিপ্ট। হ্যাঁ, ২ একটা ডায়ালগ টুকটাক চেঞ্জ করতে পারি। দ্যাট ইস সামথিং ডিফারেন্ট। তাই বললাম বই-টই লেখা হবে না, বাদ দে। তারপরে সে আমাকে বলল যে, "তুই এক কাজ করো, YouTube বানাও। YouTube এ কনটেন্ট ক্রিয়েট করো।" আমি YouTube কে তখন আমি জানিও না। YouTube আমি দেখিও না। YouTube তো অনেক আগে থেকে শুরু হয়েছে কিন্তু আমি কখনো YouTube দেখি হুম, হুম। তখন বলল, "তুমি দেখো এটা এই ব্যাপার।" তারপরে ওর কথা শুনে আমি এই কনটেন্ট যে ড্রাইভ দিলাম সেটা ছিল আমার সাবজেক্ট ফিল্মের ছিল না। এটা সাবজেক্ট ছিল মানে তুই সুইডেনে পড়াশোনা করতে আসলে কি, কি সুবিধা-অসুবিধা আছে, কি করে আসবে, বিদেশে কেন আসবে, পড়াশোনা করতে গেলে IELTS দিতে হবে। মানে স্টাডি সংক্রান্ত পড়তাম। ওগুলো খুব একটা ভালো চলতো না। বিকজ আমি সব সত্য কথা বলতাম তো। তো মানুষ এগুলো খেত না। ওখানে যারা দেখা গেল মিথ্যা থাম্বনেল দিয়ে পাবলিককে অ্যাট্রাক্ট করছে বাট মিথ্যে বলছে সব। তো ওটা মানুষ বেশি দেখতো। তারপরে এই আফসারি আমাকে বলল, মালিক আফসারি বলল যে, "দূর আপনি এগুলো বাদ দেন। আপনি সিনেমার লোক সিনেমা নিয়ে করেন।" এই সিনেমা নিয়ে আসলাম। সিনেমা নিয়ে করতেছি দেখলাম যে সিনেমা মানেই শাকিব খান। সিনেমা নিয়ে আলোচনা করতে হলেই শাকিব খান। এবং ওইটাই চলে। অন্য কারোর আলোচনা করলে কেউ দেখে না। তাই সাকিবকে নিয়ে কনটেন্ট বানাই। সাকিবকে নিয়ে কনটেন্ট বানানো শুরু করলাম। এই চলছে। আচ্ছা, সাকিব ভাইয়াকে নিয়ে যেহেতু কনটেন্ট বানাচ্ছেন, আমি যেটুখানি জানি সাকিব ভাইয়ার সঙ্গে আমার আপনার খুব ভালো রিলেশনস ও ছিল না আরকি। শুধু সাকিব তো আমাদের জমানার হিরো। সাকিব তো এই হ্যাঁ, জমানার হিরো। একদম। তো এমন একটা কিছু মানে ইনসিডেন্ট কি যেটা হয়েছিল যেটা এখনো মানে আপনি মনে রাখতে চান সাকিব ভাইয়ার সাথে? এটা আমি অনেকবার বলেছি এগুলো অন্যান্য কনটেন্টে দেখবে যেটা সাকিবের একটা সিনেমা আমি সাকিবকে সাইন করি। সাকিবের সাথে আমার একটা ব্যক্তিগত সম্পর্ক আছে। সাকিব আমার সিনেমা করেনি কিন্তু আমার খুব ক্লোজ লোকের অনেকগুলো সিনেমা করেছে। সেই সুবাদে আমি সেটে যেতাম। ও আমাকে চিনতো, আমি কে, আমি যে ডিরেক্টর এটাও সে জানে। ও কথাবার্তা হতো। তখন তো সাকিব আর এই সাকিব নয়। বলতো কি সিনেমা-টিনেমা আমাদের কি একসাথে হবে না? তারপরে ওর সাথে আমার সম্পর্কটা বেশি হয়। আমাদের ঢাকা শহরে কিছু ক্লাব আছে। তোমাদের কলকাতাতেও আছে। যেমন কলকাতা ক্লাব আর কি যেন ক্লাব আছে না? ওই ক্লাবে কিন্তু অনেক ধরনের ফ্যাসিলিটিস থাকে। হুম। ক্লাব মানেই মানুষের একটা ধারণা হলো, ক্লাব মানে এখানে গিয়ে মদ খায় আর জুয়া খেলে। নট দ্যাট। মনে করেন আমাদের ঢাকার ও আমি যদি বলি আমাদের উত্তরা ক্লাব একটা ক্লাব আছে। সেখানে সিনেমা হল আছে। সিনেমা হল আছে। বুঝলেন? 250 সিটের। সিনেপ্লেক্সের মধ্যে। আমাদের একটা মিনি মার্কেট আছে। চাল-ডাল সব বিক্রি হয় ওখানে। এটা অনলি ফর মেম্বারস হ্যাঁ? আমাদের রেস্টুরেন্ট আছে। আমাদের ৪ টা বাঙ্কেট হল আছে। আমাদের জিম আছে, আমাদের সুইমিং পুল আছে। আমাদের বার আছে, আমাদের কার্ড রুম আছে, আমাদের স্নুকার্স রুম আছে, আমাদের টেনিস গ্রাউন্ড আছে। এত বড় ক্লাব। এত কিছু? হ্যাঁ, একের ভিতর সব। আমি যদি ঢাকায় যাই ওই ক্লাব আর এর ভিসিনিটিতে থাকি। এরকম ৪-৫ টা বড় ক্লাব আছে। রেস্টুরেন্ট তো আছেই বললাম। তো ওই সাকিবের সাথে যখন ওই খুব মেলামেশা করে আমাদের একটা ক্লাব আছে ACCL নাম অল কমিউনিটি ক্লাব লিমিটেড। এটা খুব বড় একটা ক্লাব। এতগুলো নাই কিন্তু অনেকগুলো আছে ওখানটায়। আমি যেটা বললাম এটা উত্তরা ক্লাবের কথা বললাম। এটা উত্তরা ক্লাবে আছে, গুলশান ক্লাবে আছে, ঢাকা ক্লাবে আছে। অল কমিউনিটি ক্লাবে ২-৩ টা ফ্যাসিলিটিস লেস আছে, কম আছে। আচ্ছা। সালমিয়ার বাসার পাশেই ক্লাবটা। তাই বলল, "এই তুমি এক কাজ করো না কেন?" ওই যে এমনি কি খাওয়া-দাওয়া নিয়ে প্রবলেম বলছিল। আম্মা নাই, দুপুরবেলায় হোটেল থেকে খাইছি। এরকম কথাবার্তা আড্ডা মারার সময় বলছিল। তাই আমি বললাম, "তুমি এক কাজ করো সাকিব, তুমি একটা ক্লাবের মেম্বার হয়ে যাও।" "তো কোথায় ক্লাবের মেম্বার হবো? ক্লাবের মেম্বার হয়ে কি লাভ? আমি কি মদ খেয়ে সারাদিন ক্লাবে যেয়ে মদ খাবো নাকি? আমি মদও খাই না, আমার জুয়া এরকম খেলি।" হ্যাঁ? আমি বললাম, "না, তোমার ধারণা ভুল। ক্লাব মানেই মদ খাওয়া আর জুয়া খেলা নয়। ওখানে সেলুন আছে পর্যন্ত। জিম তো আছেই বললাম। তুমি জিম করো? বললো, "করি।" একটা জিমে যাও, ওখানে তোমাকে পেমেন্ট করতে হয়। ক্লাবে জিম আছে। আচ্ছা, ক্লাবে সেলুন আছে। আচ্ছা, বার আছে বাদ দিলাম বারের কথা। রেস্টুরেন্ট আছে। তুমি তোমার আম্মা নাই বললা, খাওয়া হোটেল থেকে দিয়ে খেয়েছো। তুমি হোটেলে খাবার হচ্ছে আমাদের ক্লাবের খাওয়া ভালো। ওটা একদম হাইজেনিক।
এবং গ্লাস দেওয়া আছে, বাবুর্চি কি করে রান্না করছে, টুপি পরে গ্লাভস পরে সব দেখা যায়। মেম্বার হয়ে যাও, সে হবে না হবে না, তাকে জোর করে আমি মেম্বার করেছিলাম। মেম্বার হওয়ার পর সে ফিল করেছে এটা ভালো কাজ করেছি, এজন্য আমার সাথে সম্পর্কটা আরো ভালো হয়েছিল। তারপরে আমি একটা সিনেমা তাকে সাইন করেছিলাম, সিনেমাটা সে ডেটও দিয়েছিল। তারপরে তোমার ডেট দেওয়ার পর প্রডিউসার ফেল করেছে, তার একটা ফাইন্যান্সিয়াল প্রবলেম হয়ে গেছে, সে সিনেমাটা বানাতে পারে। তখন সে বললো টাকাটা একটু এনে দেন। আমি বললাম কি করে টাকা আনবো ভাই, সাকিব তো ডেট দিন 7 দিন পর শুটিং, 7 দিন পর আপনি শুটিং করবেন, আমি এখন সাকিবের কাছে টাকা চাইবো, আপনি শুটিং পেয়েছেন, আমি সিনেমাটাই করবো না, আমি তো টাকাও পাবেন না, এটাই নিয়ম। মানে এই সিনেমাটায় আপনি ডিরেক্টর হিসেবে? আমি ডিরেক্টর, উনি প্রডিউসার। আচ্ছা। হুম। তো উনি বলল, "ভাই বিয়ে করবার ব্যবস্থা করেন। আমি যে ব্যবসাতে মারটার খাইছি, এখন আমারে বাঁচানো।" আমি বললাম, "এটা কি করে পসিবল? আমি কি করে সাকিবকে বলবো, সাকিব সিনেমাটা আমার টাকাগুলো দিয়ে দাও।" ৭ দিন পরে শুটিং। সেই শিডিউলটা কার কাছে বিক্রি করবে? তখন তো সাকিব অসম্ভব ব্যস্ত। সাকিবের একটা শিডিউলের জন্য মানুষ কিছু মানে অনেক কিছু করতে চায়। তো হঠাৎ করে বললে তো শুটিং করা যায়। বলে তুমিও রেডি আছো সাকিবকে নেওয়ার জন্য। এখন সাকিবের সাথে কাজ করছো। ৭ দিন আগে তোমাকে যদি ৪ দিন আগে যদি যেয়ে বলি যে সাকিব খান কাজ করে, তুমি করতে পারবে? না, তোমার তো অ্যারেঞ্জমেন্ট এর ব্যাপার আছে। তোমার সেট থাকতে পারে, তার সাথে কো-আর্টিস্ট থাকতে পারে, তারা ফ্রি আছে কিনা দেখতে হবে। এরকম সিচুয়েশন যদি হয় যে কোন সিনেমা যদি কোন কারণে সাইনিং হওয়ার পর আমাদের যেটা রুলস সিনেমার যে আর্টিস্ট ফেল করেছে, তাহলে আর্টিস্ট বাউন্ড কম্পেনসেশন সহ টাকা ফেরত দিতে। আর যদি কোন কারণে প্রোডিউসার ফেল করে, তাহলে আর্টিস্ট বাউন্ড না তার টাকা ফেরত দিতে। কারণ সে তো তার শিডিউল বিক্রি করে দিয়েছে। একদম। তো আমাকে এমন অবস্থাটা ফাঁপড়ে ফেলে দিল। ওরা বলল, "না, আপনার সাথে সাকিবের সম্পর্ক ভালো। আপনার সাথে সাকিবের অনেক খাতির আছে। একটু যান ভাই, যান ভাই, যান ভাই।" তো একদিন কোন ছবির শুটিং হচ্ছিল মনে নেই। ও গেলাম, দেখা হইলো। আমি বললাম, "এই অবস্থা সাকিব।" ও তখন চিন্তা করে বলল, "কেন ছবি করবে না কেন?" আমি বললাম, "তার এই প্রবলেম।" বলছে, "তাহলে পরে করতে বলেন। এই শিডিউল ঠিক আছে, আমি ছেড়ে দেই। এটা কাউকে দিয়ে দেই।" আমি বললাম, "না, সেটাও তো সে রাজি না। সে আর সিনেমাটা করতেই পারবে না।" কয়, "এটা কি কোনো নিয়ম হইলো?" আমি বললাম, "তা তো আমিও জানি।" "ঠিক আছে, আপনি অমুক দিন বাসায় এসেন।" আমি প্রডিউসারকে রিপোর্ট করলাম, এইটুক বলছে। পরে বলল, "আপনি কি মনে করেন?" আমি কি মনে করব? আমি তো আপনি 100% শিওর সে আপনাকে টাকা দিবে না। সে কেন টাকা দিবে? দিলেও একটা কেটে-মেটে কিছু একটা কম্পেনসেশন দিতে পারে। মানে আমি এত টাকা আমার লস হয়েছে, আমি এত টাকা দিলাম। যাক, আমি আর আমার তো আর কিছু করার নেই। আমি তো সাকিবকে প্রেশার করতে পারব না। বা কোন লই পারবে না, কোন অ্যাসোসিয়েশনই পারবে না। তা আমরা ওই প্রডিউসাররা সব মানে ঈশ্বরকে ডাকা শুরু করল। আমরাও চুপচাপ বসে রইলাম। ডেট অনুযায়ী আমি গেলাম, সে আমাকে টাকাটা ফেরত দিয়ে দিয়েছে। যেদিন বান্ডায় গেছিল। হ্যাঁ, ৩০ লক্ষ টাকা দিয়ে আমার সাথে দেখা করেনি। ওর একটা চাচাতো ভাই আছে, মানে কাকাতো ভাই আছে। ওকে দিয়ে পাঠিয়ে টাকাটা দিয়ে দিয়েছে আমাকে। এরপরেও সাকিবের সাথে কথা হয়েছে, কিন্তু সিনেমা নিয়ে সে কোনো আলোচনা আসতে পারেনি। তো এই হলো সাকিব খান। সে যদি না দিত কিচ্ছু করার ছিল না। মানে মানবিকতা কোথাও গিয়ে মানবিকতার দিক থেকে সে কিন্তু তার দিক থেকে সমস্ত কিছু হ্যাঁ, হয়। এরকম সে অন্য কারো সাথে করেছে কিনা জানি না, আমার সাথে করেছিল। এখন যদি কেউ বলে যে এই পডকাস্ট দেখে যে, "এই মিয়া তুমি যে বললে আমার টাকা তো মেরে দিয়েছে, আমার টাকা তো দেয়নি।" তবে হতে পারে। তোমারটা দেয়নি, যদি নিয়ম অনুযায়ী না দিয়ে থাকে, তুমি নিশ্চয়ই বিচার দাওনি কারো কাছে। বিচার দিলে তো বিচার আচার হতো, আমরা জানতাম। তুমি চেপে গেছো, তার মানে কোনো ঝামেলা আছে। কিন্তু আমারটা তো দিয়ে দিয়েছে। তা আমি তাকে কি করে খারাপ বলব? তাই নয় কি? একদম, একদম। নেক্সট কোয়েশ্চেন এ আসছি। সেটা হচ্ছে আপনি যেহেতু একজন ফিল্ম মেকার, আপনি কোন টাইপের সিনেমা দেখতে খুব পছন্দ করেন? মানে আমরা তো দেখি এখন সিনেমার আমি কোনো টাইপ জানি না। সিনেমা ভালো লাগলে আমি সিনেমা দেখতে পছন্দ করি। সেটা সোশ্যাল হোক, সেটা অ্যাকশন হোক, সেটা অন্য ধারার, ভিন্ন ধারার ছবি হোক। একটা কথা হচ্ছে কি জানো? সিনেমা তোমাকে যে ৩ ঘন্টা বসিয়ে রাখবে, হুম, তুমি যদি বসে থাকো, তুমি যদি ওয়াশরুমে না যাও, তুমি যদি সিনেমা চলাকালীন অবস্থায় তোমার অন্য কোনো থিংকিং তোমার মাথায় না আসে, তাহলেই ছবি হিট, তাহলেই ছবি ভালো। ওটাকে তুমি ভালো ছবি বলবে। ভালো সিনেমা ছবি তোমাকে অ্যাটাচ করে রাখে। হ্যাঁ, ভালো ছবির কোনো সংজ্ঞা নেই। ভালো ছবির কোনো সংজ্ঞা নেই। যেমন মনে করো আমি কালকে 'পুষ্পা' দেখছিলাম। হুম, হুম? 'পুষ্পা 2'। 'পুষ্পা 2' দেখছিলাম। এমন আহামরি কোনো গল্প কিন্তু সেটা নয়। তাই নয় কি? আহামরি কোনো গল্প না। চদ্দর কাঠ বিক্রি করা নিয়ে একজন ওই পুলিশের এসপির সাথে তার একটা ক্ল্যাশ। এটাকে সে যে নিয়ে যাচ্ছে স্ক্রিন প্লে করে তার টোটাল লোকেশন দেখিয়ে, তার ফটোগ্রাফি, তার এনভায়রনমেন্ট, পারফরম্যান্স, ড্রেস তোমার চোখে ভালো লাগছে। আমি যতক্ষণ দেখছিলাম আমি অন্য কিছু ভাবছিলাম না। যে কালকে দীঘায় কি করব বা কালকে কোথায় যাব? আমার মাথায় কিচ্ছু ছিল না। ওটাই ভালো ছিল। সেটা 'পুষ্পাই' হোক, সেটা 'তুফানই' হোক, সেটা 'সন্তানই' হোক, সেটা খাদালি হোক। তোমাকে যদি বসিয়ে রাখতে পারে, তোমাকে যদি তোমার এই জগৎ থেকে বাইরে না নিয়ে যেতে পারে, তাহলে তুমি যদি ওখানে মজে যাও, মানে ওখানে ঢুকে যাও, ওটা ভালো ছবি। নাহলে তুমি ঢুকলা কি করে? মানে স্ক্রিন প্লে এর মধ্যে সেই এনগেজমেন্টটা। হ্যাঁ, আচ্ছা। আমার কাছে পাঠানও ভালো লাগে, আমার কাছে জওয়ানও ভালো লেগেছে, 'পুষ্পা 2' ও ভালো লেগেছে, 'সন্তানও ভালো লেগেছে, খাদানও ভালো লেগেছে। সিনেমা ভালো হলে সবকিছুই ভালো। সিনেমা অল মানে একটা মেয়ে শুধু উইথআউট মেকআপে যদি এসে দাঁড়ায়, আর সেই মেয়েটাকে যদি সাজানো যায় ঠিকমতো, প্রপার মেকআপ করে, প্রপার ড্রেস পরিয়ে, শাড়ি পরাও, সালোয়ার কামিজ পরাও, চুলটা যদি প্রপার বাঁধিয়ে দিতে পারো, ওইভাবে যদি ম্যাচ করে তুমি কম্বিনেশন করে যদি ওকে অলংকার দিতে পরাও, একটা অসুন্দর মেয়েকেও কিন্তু সুন্দরী লাগে। সিনেমাটা একই জিনিস। তোমার গল্পে একটু খাদ আছে, কিন্তু তুমি অন্য সব দিক দিয়ে এমন ভালো করেছো,
এবার তুমি যদি আমাদের বাংলাদেশের সাকিবের তুফানই ধরো, তুফান দেখেছো তুমি? একদম। কি এমন গল্প কখনো মানে যেই ডার্ক পলিটিক্সটাকে আরকি দেখিয়েছে সেটা দর্শক খুব একটা ভালো করে তাহলে ধরতে পারেনি। ছবিতে তো তুমি তো ছবিতে বেরোতে পারোনি। তোমার যে ভাল লাগছে, তোমার চোখে আরাম লাগছে দেখে। অ্যাকশন বলো, যাই বলো, গান বলো, গ্ল্যামার বলে ভালো এরকম ভাবে হ্যাঁ, তো ওখানে তো একটা বড় ডিসঅ্যাডভান্টেজ ছিল গল্প। সেও তো পার হয়ে গেছে, তাই না? হুম। এই হলো ঘটনা। আপনার আপনার মানে ফেভারিট সিনেমার মধ্যে কয়েকটা সিনেমার নাম বললে খুব ভালো। আমার যেগুলো সিনেমা তোমার আমার যে সিনেমাগুলো ফেভারিট ছিল ইদানিংকালে যদি ফেভারিট গুলো বা ইদানিংকালের কোনো ছবি এমন ফেভারিট না। কিন্তু মনে করেন এই 'গজনী' দেখেছি আমার কাছে খুব ভালো লেগেছে। তারপরে শাহরুখের 'জওয়ান' আমার কাছে এতটুকু ভালো লাগেনি। কিন্তু 'পাঠান'টা ভালো লেগেছে। সালমান খানের আ ওই যে 'বজরঙ্গি ভাইজান' খুব ভালো লেগেছে। আমি ইন্ডিয়ার কথা বলছি। কলকাতার ছবি খুব একটা দেখা হয় না কারণ কলকাতার ছবি পাওয়াও যায় না, সিনেমা হলও চলে না। আমাদের সিলেটে কিন্তু বোম্বের ছবিগুলো চলে। আচ্ছা, সব ছবিই চলে। ছবি চলে। ইদানিংকালে বাংলাদেশের ছবিও চলে। যেহেতু বাঙালি অনেক হয়ে গেছে। টালিগঞ্জের কোন সিনেমা আর ইয়ে যায় না করে। টালিগঞ্জের কোনো সিনেমা আমাদের এখানে চলে বুঝতে না। পেরেছি। আমাদের সিনেমা চলে আমাদের এখানে তো বাঙালি দর্শক কম। তো আমাদের এখানে যে সিনেমা অ যদি আগে এই তুফানের আগে সিনেমা কেউ তুমি হয়তো নিয়ে গেলে একটা অডিটোরিয়াম ভাড়া করে তুমি চালালে। সিনেমা হলে কিন্তু ১ম তুফান চলল। সুইডেনে আরকি বলছি। তো টালিগঞ্জের ছবি যে নিয়ে যাবে, যারা নিয়ে যাবে মানে এত কলকাতার বাঙালি এত নেই ওখানটায়। হ্যাঁ, বাংলাদেশের বাঙালিরা গিয়ে দেখতো। কিন্তু তোমার গিয়ে যখন একটা পাঠান চলে তখন তো শুধু বাঙালি, পাকিস্তানি, অ্যা বিহারি, তামিলের লোক, তেলেগুর লোক, মুম্বাইয়ের লোক, রাজস্থানের লোক, বাংলাদেশের লোক, সব জায়গার লোকই থাকে। বার্মার লোক, নেপালি লোক যারা হিন্দি বুঝে। তখন এটা চলে। সব জেনারেশনরা তখন যায়। টালিগঞ্জের ছবি দিয়ে শুধু টালিগঞ্জের বাঙালিরা দেখবে, মানে বাংলাদেশের বাঙালি আর পশ্চিমবঙ্গের বাঙালিরা দেখবে। তো পশ্চিমবঙ্গের বাঙালি কতজন? বাংলাদেশের বাঙালি তো টালিগঞ্জের মধ্যে এতটুকু ইন্টারেস্টেড না। চিনেও না দেখাও। তুফানটা চলেছে শাকিব খান, বাংলাদেশের বাঙালিরাই দেখেছে ওটা। ওটা কলকাতার বাঙালিরা খুব একটা দেখেনি ওখানটা গিয়ে। বাংলাদেশের বাঙালিরা দেখেছে। হিন্দির মধ্যে কাকে বেশি ভালো লাগে? মানে আর্টিস্ট হিসেবে আমির খান। আমির খান আমার সবচেয়ে ভালো লাগে। আর এই যদি অ্যাক্ট্রেস এর দিক থেকে বলি? অ্যাক্ট্রেসের দিক দিয়ে আমার কাছে সবচেয়ে ভালো লাগে দীপিকা পাড়ুকোন। দীপিকা পাড়ুকোন। আচ্ছা। আচ্ছা এখন ঢালিউড ইন্ডাস্ট্রির কি অবস্থা দেখছেন? ঢালিউড ইন্ডাস্ট্রি আমাদেরটা শেষ। আমাদের অবস্থা খুব খারাপ যেহেতু আমাদের এখানে ঈদ কেন্দ্রিক সিনেমা হল হয়ে গেছে, সিনেমা হল কমে গেছে। সিনেমা ঈদ ছাড়া চলে না। তো ঈদ দিয়ে একটা কোনদিন কোন একটা ইন্ডাস্ট্রি চলতে পারে না। তোমাদের এখানে তো আ মনে করো কম্পিটিটর আছে, জিৎ আছে, দেব আছে। ওদিকে ঋত্বিকের মতো ছেলেরাও ছবিতে অভিনয় করে আলী চ্যাটার্জি আছে। বুম্বাদা রয়েছে, হ্যাঁ, বুম্বাদের তো জিৎ না? প্রসেনজিৎ চ্যাটার্জি। প্রসেনজিৎ চ্যাটার্জি আছে। আমাদের এখানে তো আর আর্টিস্ট নাই। আমাদের এখানে একমাত্র শাকিব খানই আছে। সিনিয়র আর্টিস্টরা মনে করো জসিম ভাই মারা গেছে, মান্না মারা গেছে, রাজ্জাক ভাই মারা গেছে, ফারুক ভাই মারা গেছে। সিনিয়রদের মধ্যে আলমগীর ভাই আছেন আর সোহেল রানা আছেন। তারাও এখন কাজ করার মতো এরকম শারীরিক অবস্থান নেই। তারপরের জেনারেশন সাকিবের সাথে যারা ছিল রুবেল-টুবেল ওদের তো একটা সময় দাপিয়ে বেরিয়েছে। এখন ওদের মানে এখন শুধু সাকিব ছাড়া কারো ছবি চলে না। তোমাদের এখানে তো অনেকের ছবি চলে। ছবি বানাতে পারলে আমার প্রশ্ন করতে পারো ওদের ছবি বানালে চলবে না? ভালো ছবি বানাতে পারলে এখনই বিড়ালে করে ঘন্টাটা বাঁধবে কে? তোমাকে দিয়ে আমি একটা সিনেমা বানালাম ভালো গেল না। ২য় সিনেমা বানালাম ভালো গেল না। এখন এসে কি আরেকজন এসে তোমার উপরে ইনভেস্ট করবে? করবে না। এর জন্যই আমাদের এটাই বর্তমান পরিস্থিতি দাঁড়িয়েছে। পরিস্থিতি খুব খারাপ। মানে একটা মানুষ সে বলতে গেলে তার সিনেমা নেওয়ার জন্য আমি যা দেখেছি হল মালিকরা বসে থাকে। রাইট? এত টাকা দিয়ে তারা রেন্টাল নেয়। তো এটা তো কখনো একটা ভালো দিক মানে হতে পারে না। তারপরে তো কেউই নেই যা না দেখছি। কেউ আশেপাশে কেউ নেই। ওই যে সাকিব যদি ১০ হয় তারপরে সব ১ দিয়ে আছে। ৭-৮ এ তো ওকে থাকতে হবে, তাই না? মানে ভালো ডিরেক্টরও তো সেরকম ভাবে অন্য কাউকে ইউজ করতে ভালো ডিরেক্টর আ ইনভেস্ট করে না অন্য কাউকে নিয়ে যে কস্টিং তো বেড়ে গেছে সিনেমার এখন। এখন ও প্রোডিউসার তো বলবে যে আমি আমার মানি ব্যাক চাই। আর নতুন আর্টিস্ট দিয়ে বা যারা শাকিবের পরে যারা আছে যে কয়েকটা ছেলেপেলে আছে তারা কেউ তো মানি ব্যাক দিতে পারছে না। এমন যদি হতো যে অমুকের সিনেমাটা খুব ভালো গেছে। আর শরীফুল রাজের একটা সিনেমা ভালো গেছে 'পরাণ'। এর মধ্যে অন্য ছবিগুলো খারাপ গেছে। তো কেন আমি শরীফুল রাজকে নিয়ে সিনেমা বানাবো রিস্ক নিবো মানে ১.৫ ২ কোটি টাকার। ওদের ছবি বানাতে ২ কোটি ৩ কোটি টাকা তো লাগতো। আমি কেন রিস্ক নিবো? তার চেয়ে ৭-৮ কোটি দিয়ে সাকিবকে বানাই, সাকিবকে নিয়ে বানাই। এজন্য সাকিবের কাছে যাচ্ছে সবাই। যদিও আবার কোনো বড় প্রোডিউসার এখন আর সাকিবের কাছে যেতে পারছে না। সাকিবের রেপুটেশন এত হাই হয়ে গেছে যে কস্টিং এত বেড়ে গেছে যে যার জন্য সাকিবও ছবি কমিয়ে দিয়েছে। ১ টা ২ টা সিনেমা করে। এইভাবে তো একটা ইন্ডাস্ট্রি বাঁচতে পারে না। 'প্রিয়তমার' পরে আমরা দেখলাম 'দরদ'-এর শুট হয়েছিল। এবং 'দরদকে' ১ম থেকেই বলা হয়েছিল একটা প্যান ইন্ডিয়া ফিল্ম। ঠিক আছে? এবং আমাদের ইন্ডিয়াতেই শুট করা হয় বেনারসে। মুম্বাইতেও কিছুটা পোরশন শুট হয়েছিল যেটাখানে শুনেছিলাম। তো আপনার কি মনে হয় যে এরকম একটা প্রমোশনাল স্ট্র্যাটেজি বা একজন ডিরেক্টর সে আগে থেকেই সমস্ত কিছু বলে দিচ্ছে বা যাই হোক না কেন যেগুলো বলেছে পরে আমরা মিল খুঁজে পাইনি। এটা একজন ডিরেক্টরের মানে এর পারে? না এরকম ডিরেক্টর তো বাংলাদেশে তুমি আর ২য় টা খুঁজে পাবে না।
মামুনের কোনো অল্টারনেট তো বাংলাদেশে নাই। ও যে মিথ্যে কথাগুলো বলেছে, যে মিথ্যে আশ্রয়গুলো সে দিয়েছে এতদিন, এটা কিন্তু অন্য কোনো ডিরেক্টরও নেয়নি। সেটা রায়হান রাফিও নেয়নি, হৃদয়ও নিবেন বা হিমেল আশরাফও নেয়। ওর ওর জন্মটাই মিথ্যার উপর। ওর দেখো, ওর কনটেন্ট গুলো দেখো, যে তোমার আমি সহ না, আমি আফসারি, শিমুল বলো, তারপরে যারা আমরা বাংলাদেশে কন্টেন্ট ক্রিয়েট করি, ওয়াসিম বলো, সবাই, এরা সবাই ওকে গালমন্দ করেছে। কেন করেছে? ডিউ টু হিজ বিহেভিয়ার। এত মিথ্যে কথা সে বলে, এত মিথ্যে কথা বলে। প্যান ইন্ডিয়ান বলে যে ব্লাফটা দিয়েছে, এটা তো কোনো প্রয়োজন ছিল না। আমরা কি বলেছিলাম আমরা একটা প্যান ইন্ডিয়ান সিনেমা চাই? আমরা তো সেটা কেউ চাইনি। তুই বলতে পারতে বোম্বের হিরোইন নিয়েছি, ইন্ডিয়াতে শুটিং, বোম্বেতে শুটিং করেনি, শুধু বানারসি। আচ্ছা আচ্ছা। তো বাংলাদেশে শুটিং করছি হতো, আমরা ওটাই দেখতাম। প্যান ইন্ডিয়ান বলতে আমরা এমন কোনো মানে ওভার এক্সাইটেড হয়ে যায়নি যে প্যান ইন্ডিয়ান। এরা যারা বোঝে না, কারণ আমি তো দেখেছি প্যান ইন্ডিয়ান সিনেমা মানে পশ্চিমবঙ্গেও অনেক প্যান ইন্ডিয়ান সিনেমা হয়েছে। কি রেজাল্ট হয়েছে তো আমরা জানি। প্যান ইন্ডিয়ান ইজ নট সো ইজি। ওরাই পারে, সাউথরাই পারে। সাউথরাই পারে। এটা বোম্বেও কেমন প্যান ইন্ডিয়ান করে কি একদম করে ফেলেছে, আমাকে বুঝাও তো। মামুন মিথ্যে দিয়ে শুরু করেছে, যার রেজাল্ট তাই হয়েছে। এখন তো ওরা নো হয়ার হয়ে গেছে, ও বোধহয় সিনেমাই বানাতে পারবে না, ওকে কেউ ফাইন্যান্সই করবে না। ফাইন্যান্সের জন্য ঘুরছে ঘরে ঘরে, কে দিবে তাকে? না, এটার জন্য তো কোথাও গিয়ে আমি অন্তত মনে করি, মানে যেই ছবিতে তিনি যেই ছবিটার জন্য এত কিছু করছেন, সেই ছবিতে মানে যিনি অভিনয় করছে, যে মেগাস্টার, তার তো কোথাও গিয়ে বদনাম হচ্ছে। হ্যাঁ, বদনাম হচ্ছে। এখন ওনাকে তো তুমি পুরোপুরি দোষ দিতে পারো না। আর প্রোডিউসার তো একটা সিনেমা শুরু, একটা পরিচালক বা একটা অভিনেতা, ওটা সিনেমাটা শেষ হওয়ার পর তাদের আর কিছু করার থাকে না। ওটা হয়ে যায় প্রোডিউসারের ছবি বা ডিস্ট্রিবিউটরের ছবি। Distributor। সাকিব এখানে কি করবে? সাকিবকে বলা হয়েছিল এটা প্যান ইন্ডিয়ান সিনেমা হবে। সাকিব বিশ্বাস করেছিল, তাকে ডেট দিয়েছে, তার সাথে কাজ করেছে এবং অনেক মনোযোগ দিয়ে কাজ করেছে, অনেক কষ্ট করে কাজ করেছে। ছবি করেছে, ছবি চলেনি, সেটা নিয়েও তার কোনো দুঃখ নেই। প্যান ইন্ডিয়ান যে ব্লাফটা দিয়েছিলেন, নিশ্চয়ই সাকিব মনে, মনে ব্যথিত হয়েছে। ইভেন মানে বলা হয়েছিল, মানে রিলিজও করা হয়েছিল। হিন্দিতে গান রিলিজ করা হলো, হিন্দিতে পোস্টার, তারপরে তামিল, তেলেগু এরকম তো অনেক পোস্টার করা হয়েছে আরকি। তো এইটা সত্যি কথা বলতে একটা আনএক্সপেক্টেড বিষয় যে কলকাতাতেও কিন্তু সাকিবিয়ান রয়েছে, না ওপেন হারবারে, যেটা কিন্তু বাংলাদেশের অডিয়েন্স জানে। তো তারাও তো একটা সময় পর্যন্ত অপেক্ষা করেছিল যে আমরাও দরদ দেখব আমাদের কলকাতায় যখন রিলিজ করা হবে। তো এরকম মিথ্যা প্রচার করে তো মানে আল্টিমেট, আমি তো যতদূর জানি যে বদনামই হয়, মানুষের মধ্যে একটা খারাপ ইমপ্যাক্ট তৈরি হয়। ওরে যদি কোনোদিন পাও একটা পডকাস্ট করে তাহলে বুঝতে পারবো। আর কি বলবো? কেন তো ও তো মিথ্যার উপরেই আছে। ওর সিনেমায় জন্মটাই তো মিথ্যার উপরে। মামুনের, শোনো, মামুনের একটা ছোট্ট গল্প বলি তোমাকে। আমার গল্প লিখতো আব্দুল্লাহ জহির বাবু। নাম শুনেছি কিনা জানি না। অনেক বড় রাইটার সে। অনেক ছবি করেছে। ওর বাবাও খুব বড় ডিরেক্টর ছিলেন, জহিরুল হক মামুনের। তো বাবু আমার গল্প লিখতো। তো একদিন বাবু ওই মামুনকে নিয়ে আসলো। তোমার যে ছোট একটা ছেলে, এনে বলল যে, "আমি তো এই বিড়ে আসতে পারি না। এখন থেকে ও কাগজপত্র আপনাকে যদি কোনো কিছু শোনাতে, এর নাম মামুন, এ আসো।" ঠিক আছে, মামুন আসলো। আম কথা হলো যে অমুক দিন আসবে। এসে আমাকে একটা লাইন আপ শোনালো, এইটা শোনালো। আমি বললাম, "এখানে বাবুকে বলবা এটা ঠিক করতে।" মানে এটা কত সাল আপনার কাছে? এইটা হইলো 2002-3 র কথা বলছি। বাবা! আমি জন্মাইনি। এই তুমি জন্ম হওনি। তো মামুন আসা যাওয়া করতো। বাবুও আসতো। বাবু কোনোদিন কোনো সময় বাবুর সাথে আসতো, কোনো সময় মামুন একাও আসতো। এই গল্পও আমি করেছি, আমার চ্যানেলে আছে। তো হঠাৎ করে একদিন মামুন, আ আমরা তো, আমি ভিতরের ঘরে বসতাম, তো বাইরের ঘরে তোমার ম্যানেজার-ট্যানেজার থাকতো। আচ্ছা, সবার একটা প্রাইভেসি আছে, বলতো, ইন্টারকমে বলতো, "স্যার, মামুন সাহেব এসছে।" আমি ভাবছি নিশ্চয়ই গল্প-টল্প নিয়ে আসছে। তো ঢুকছে, "আসো মামুন, কি খবর?" "বাবু কই?" বলে, "না, আমাকে আজকে বাবু ভাই আসে নাই। আমি আসছি আপনার সাথে একটু কথা বলতে।" আমি বলি, "বলো।" এ এটা সিনেমার বাইরে। আমি কি? বলে, "দেখেন, আমি অনেকদিন যাবৎ এখানে আছি। তো আপনি তো এই সিনেমাটা শেষই হয়ে যাবে। এরপর তো আমি তখন রেগুলার সিনেমা বানাতাম। হুম, বছরে ৩ টা ৪ টা সিনেমা বানাতাম। বাইরেরটা মিলিয়ে ওই সময়টায়। ২০০০ হবে না। ২০০৬ ৪-৫ হবে। হ্যাঁ, এরকম। হুম, বুঝতে পেরেছি। তো আমি তো খুব ভালো গল্প লিখতে পারি। আপনি বিশ্বাস করেন না করেন, আমাকে দিয়ে পরবর্তী গল্পটা লেখাইবেন। টাকা-পয়সা নিয়ে কোনো চিন্তা করবেন না। আমি মনোযোগ দিয়ে লিখবো। আমি উঠতে চাই। তাহলে আচ্ছা, ঠিক আছে, দেখবো। দেখে চলে যাওয়ার পরে আমি আমার ম্যানেজারের ইন্টারভিউ বললাম, "এই বেটা আসলে ঢুকতে দিবি না।" ও তো দৌড়ে ম্যানেজার রুমে আসছে, বলছে, "স্যার কি হইছে?" আমি বললাম, "ও তো ঘুরে রিঙে ঘাস খাইতেছে।" ওরে আব্দুল্লাহ জহুর বাবু আমারে পরিচয় করায় দিছে। ওর বাবুর ভাত খাইতে আসছে। তো বাবুরে বাদ দিয়ে তারে বেরিতাম। আমি কি পাগল নাকি? এবার বাবুরের উপরে ফোন করে বলছি আমি। বাবু হাসে, বলে, "কি বলবেন দাদা? এই হলো মামুন। তো তুমি কিভাবে একটা ভালো মানুষ বলবো আমাকে বুঝাও? তুই তোর উস্তাদের সাথে আসলি, আইসা আমার সাথে পরিচিত হলি, তুই বললি তোর উস্তাদকে বাদ দিয়ে আমাকে নেন। তার মানে দেখ কত খারাপ মানুষ সে। এটা আমি তো বলছি একটা ব্লগে। তখন মামুন এত ছিল না। মানে এত মানুষের কাছে মামুন নেগেটিভ ছিল না। এখন শুনলে মজা পাবে মানুষ যে ও এই চাইতেছে। মানে সত্যি আমি এরকম ভাবে হ্যাঁ, যেরকম আমি সত্যি কথা বললাম। সত্যি কথা বললাম।
মানে একটা আননোন ফ্যাক্টস দর্শকের সামনে। হ্যাঁ, আমি একটা ব্লগ করেছি। তখন এটা ব্লগটা খুব একটা চলেনি। কিন্তু মামুন তখন এত পরিচিতি ছিল না। এখন করলে এখন দর্শক এনজয় করে ব্যাপারটা যে অ্যাকচুয়ালি ঘটনাটা মানে না ফ্যাক্ট তো। একদম, একদম, একদম। আমি তো বলছি যে যদি মামুন দেখে মামুন চ্যালেঞ্জ করুক এই কথা বলেনি। করবে না তো। ও জানে তো কি করে। ম্যানেজারও তো বেঁচে আছে এখন পর্যন্ত। তো এই হলো মামুনের ক্যারেক্টার। কি বলবো এখন বলেন? মানুষ এরকমই কেউ একেকজন একেক রকম। যাই হোক একদম আমরা শেষ পর্যায়ে চলে এসেছি। ২০২৫ সাল সামনেই আসতে চলেছে রোজার ঈদ। আমরা জানি অনেকগুলো সিনেমা রিলিজ করছে। মেইন যে সিনেমা 'বরবাদ' রয়েছে এবং অপরদিকে মানে তার কম্পিটিটর হিসেবে যাকে আমরা দেখছি সেটা হচ্ছে 'দাগি'। দাগি। তো ২০২৩ সালে মানে যখন আমি শাকিব ভাইয়াকে নিয়ে কনটেন্ট বানানো শুরু করি তখন যে জিনিসটা লক্ষ্য করেছিলাম, একটা হাড্ডাহাড্ডি লড়াই হয়েছিল। সেটা মানে নেগেটিভিটির দিক থেকে হোক আর পজিটিভিটির দিক থেকেই হোক না কেন, হয়েছিল একটা ভালো রকম লড়াই। তারপরে না লড়াই মানে শোনো ওইটা অনেকেই তোমরা জানো না। কলকাতা থেকে কি বাংলাদেশের অনেকেই জানে না। এই সুড়ঙ্গ সিনেমাটা আর প্রিয়তমা নিয়ে তো কথা বলছো? হ্যাঁ, হ্যাঁ, তো সুড়ঙ্গ কিন্তু সিঙ্গেল স্ক্রিনে চলেইনি। একদম এই সিনেপ্লেক্সে ভালো গেছে। ভালো চলেছে। হ্যাঁ। ভালো যাওয়ার পেছনে একটা কারণ হলো সিনেপ্লেক্সের দর্শক তখনও বাংলাদেশে যে দর্শকগুলা ছিল সেগুলো হলো আপার ক্লাস দর্শক। মানে যারা বনানী, গুলশান মানে তোমাদের রাজারহাট থাকে হুম, 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 হুম। qualified ওরা নিশুকে পছন্দ করত নাটক থেকে। যখন নিশুর সিনেমা এসেছে তখন ওরা ঝাঁপিয়ে পড়েছে। তখন কিন্তু শাকিব খানের ছবি 'প্রিয়তমার' আগে সিনেপ্লেক্স গুলো চালাতে চাইতো না। বলতো সাকিবের ছবি চালাবো না। হ্যাঁ, আমি এরকম একটা গুনছেও ছিলাম। বুঝছেন? এটা ফ্যাক্ট। মানে অনেক প্রেশার দিয়ে একটা ছবি হয়তো চলতো। তারা ইন্টারেস্টেড না। এর পেছনে একটা বড় কারণ হলো দেখো সিনেপ্লেক্সের ব্যবসা কিন্তু খালি সিনেমা চালানো না। ওদের কিন্তু একটা রেস্টুরেন্ট আছে। তুমি জানো তো? পপকর্ন বিক্রি করে, পপকর্ন থেকে শুরু তারপরে চিকেন লেগ বিক্রি করে, কফি বিক্রি করে। তো ওই যে নিশুর যে দর্শকটা যারা রাজারহাট থেকে আসে তারা পাজেরো গাড়ি নিয়ে আসে, বিরাটপুর গাড়ি নিয়ে আসে, ৮ জন ১০ জন আসে। ওরা শুধু সিনেমা দেখে না। ওরা এখানে একটা পিকনিক করে। পিকনিক মানে একটা হ্যাবক। হ্যাঁ, হ্যাঁ, মানে সিনেমার টিকিট যদি হয় ৳১০,০০০ খায়ও ওরা ৳১০,০০০ পপকর্ন এইটা খাচ্ছে, যাচ্ছে, কোক-টোক মিলিয়ে আরো ৳১০,০০০ ওখানে খরচ হলো। পয়সাওয়ালা লোক। পয়সা। তো সিনেপ্লেক্সের ধান্দা হলো সাকিবের ছবিতে কিন্তু ওই দর্শকগুলো আসতো না। হ্যাঁ, ওই যে তারা আপার ক্লাস সিনেমাই দেখবে হয়তো খুব বেশি হলে। হ্যাঁ? তারা হয়তো সিনেমাটাই দেখবে খুব বেশি হলে। পপকর্ন-টপকর্ন এগুলো খুব বেশি না সিনেমাটা দেখবে। ভাবি যে যাবেই না। যাবেই না। তো ওরা এর জন্য প্রেফার করতো নিশুর ছবিটা। যার জন্য নিশুকে কিন্তু হাউস বেশি দিয়েছিল তখন। ও ভালোও গেছে ওখানে। কিন্তু সিঙ্গেল স্ক্রিন কিন্তু একদম চলেনি। তারপরেও প্রিয়তমা বেড়ে গেছে। এই দর্শকগুলো পরে প্রিয়তমা দেখেছে, পছন্দ করেছে সাকিবকে। এখন সাকিবের একটা দর্শক হয়ে গেছে। সিনেপ্লেক্সেও। সেটা তুফানে আমরা প্রমাণ পেয়েছি। দরদেও আমরা প্রমাণ পেয়েছি। হ্যাঁ, ওই দর্শকগুলো এখন সাকিবেরও হয়ে গেছে। তুমি যেটা বললে যে হাড্ডাহাড্ডি লড়াই, অ্যাকচুয়ালি হাড্ডাহাড্ডি লড়াই হয়নি। হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে ভার্চুয়াল মিডিয়া বাস্তবে নয়। বাস্তবে সুড়ঙ্গ আর প্রিয়তমার ব্যবসা এই বাস্তবে। হ্যাঁ, বলতে পারো ওর তো কস্টিং টা একটু কম ছিল। প্রিয়তমারও কস্টিং কম ছিল। প্রিয়তমা তো খুব কস্টলি ছবি ছিল না। আর যদি প্রিয়তমার সাথে তুমি যদি তুফানের ব্যবসা করতো তাহলে বলতে না প্রিয়তমা তো ভালো লাভ পেয়েছে। তুফান তো এত টাকাতে বানিয়েছে। প্রিয়তমা তো কম টাকাতে সুড়ঙ্গ তো কম টাকাতে বানিয়েছে। ওটাও কম টাকার ছবি, এটাও কম টাকার ছবি। কাজেই ওটা হাড্ডাহাড্ডি লড়াই হয় না, ওখানে সাকিব জিতেছে ওই লড়াইয়ে। অনেক বড়ভাবে জিতেছে। কিন্তু ভার্চুয়াল মিডিয়াতে আমরা কনটেন্ট ক্রিয়েটররা বা দর্শকরা বা সাকিবিয়ানরা বা নিশিয়ানরা যারা নিশিয়ান বলে যে নিজেদেরকে, এরা ঝগড়া করে এটাকে আলোচনায় রেখেছে। ভবিষ্যতে কি কোনো প্ল্যান রয়েছে সিনেমার মানে প্রোডিউস না আমি আর বড় হচ্ছে আমি বোধহয় আর মানে লং ফিল্ম বানাবো না এইজন্য যে বাংলাদেশে সাকিব ছাড়া সিনেমা হয় না। আর সাকিবকে এফোর্ড করার মতো ক্ষমতা আমার নাই। আমি ওয়েব ফিল্ম বানাবো এরকম প্ল্যান আছে এই বছর। আচ্ছা এই বছরই প্ল্যান করছেন? এই বছরই নভেম্বর ডিসেম্বরের দিকে। বাহ! আমার চ্যানেলের পক্ষ থেকে আমার পক্ষ থেকে অনেক শুভকামনা থাকলো। এবং আমি এইটুখানি বলবো আশা করছি অনেক কিছুই জানতে পারলেন এই পডকাস্টটা থেকে আপনারা। আ স্যারকে বলব যদি কিছু বলার জন্য এবং আমরা তো চ্যানেল সবেমাত্র আরকি শুরু করেছি, খুব বেশি বছরও হয়নি। যদি কিছু বলেন দর্শকের না উদ্দেশ্যে। তোমাকে শুধু একটা কথা বলবো, তোমার কনটেন্ট আমি দেখতাম ভালো লাগতো, তুমি মাঝখানে ছেড়ে দিয়েছো। YouTube তো এমন একটা প্ল্যাটফর্ম, ছেড়ে দিলে মানুষ ভুলে যায়। একদম, একদম। তোমাকে লেগে থাকতে হবে। অধৈর্য হলে হবে না। তুমি তো জানো যে YouTube এ প্রতিদিন এখন এই মুহূর্তে আমি আমার ২ সপ্তাহ আগের কথা বলছি। আমি যে স্ট্যাটিস্টিক্স দেখলাম, সারা পৃথিবীতে ৫ লক্ষ YouTube চ্যানেল প্রতিদিন খোলা হয়। তুমি এটা জানো? শুনেছো? হুম। 5 lakhs মানে 500,000 পিপল YouTube চ্যানেল খোলে। ওরা বলছে এই 500,000 এর মধ্যে ৫০ জনের বেশি টিকে না। বাকি সব চলে যায়। চলে যায়। তুমি সেই চলে যাওয়ার দলে থাকবে না। তাহলে উঠবে। আজকে না হয় কাল, কাল না হয় পরশু উঠবে। YouTube এর যে অ্যালগরিদম আছে ওকে তোমাকে চিনতে দাও। হুম। ওকে চিনলে ওই তোমাকে নিয়ে যাবে। রাস্তা ওই দেখিয়ে দেবে। ছেড়ে দিলে শেষ। করো। যেকোনো সাবজেক্ট নিয়ে করো, লেগে থাকো। আর ডিসাইডেড হবা না যে আমিও তো অনেক কনটেন্ট দেই। আমি এখন মাঝে মধ্যে বিদেশ নিয়ে দেই। মানে ইউরোপ নিয়ে কথা বলি।
1000 ভিউ হয় না, আমি তো দিয়ে যাচ্ছি। চালিয়ে না হোক, হ্যাঁ অসুবিধা কি আছে? 500 লোক তো দেখেছে, তারা তো বুঝেছে। ডিসঅ্যাডভান্টেজ হলো তো এত কম লোক দিবই না, দিলাম না, বন্ধ করে দিলাম। তাতে ইউটিউবের কিছু যায় আসে? তুমি চলে গেলে চলে যাও না, তার তো মিলিয়ন মিলিয়ন ইয়ে প্রতিদিনই চ্যানেল আসছে। তাহলে লেগে থাকো, ভালো করতে পারো। এটাই আমার তোমার প্রতি অ্যাডভাইস বলতে পারো। অনেক অনেক ধন্যবাদ এবং আমি দর্শকদের বলবো, আশা করছি আপনাদের সবার খুব ভালো লেগেছে। চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ফেসবুক পেজ থেকে যারা দেখবেন অবশ্যই পেজে ফলো করবেন এবং ইউরো ভ্লগ সেটাকেও দেখবেন এবং সবাই ভালো থাকবেন। নমস্কার।